নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের অন্য ভুবন। আজ তার শেষ পর্ব। শীতের ভোরবেলায় ময়মনসিংহ শহর মিসির আলীর বেশ লাগলো। তিনি অন্ধকার থাকতেই জেগে উঠেছেন। একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন। আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি, গেট খুলে দিয়েছে এবং হাসি মুখে বলেছে, এত সকালেই কই যান? সম্ভবত বরকত সাহেব দারোয়ানকে কিছু বলেছেন। সব মফস্বল শহর দেখতে একরকম, তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যই বোধহয় একটু আলাদা, কিংবা কে জানে, ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে। মিসির আলি হেঁটে নদীর পাড়ে চলে গেলেন। নদী শুকিয়ে এতটুকু হয়েছে, চিনির মতো সাদা বালির চর পড়েছে। অদ্ভুত লাগছে দেখতে। মর্নিং ওয়াকে বের হয়েছে এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেল। সবই বুড়োর দল। জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্য তাদের মমতা জেগে উঠেছে। এসব অপূর্ব দৃশ্য আরো কিছুদিন দেখতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। মিসির আলি নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন। তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে। তিনি কিছু একটা করতে চান, কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না। ভোরবেলায় নদীর পাড়ের একটি ছোট শহর দেখতে ভালো লাগছে, এই যা। মাইল দুয়েক হাঁটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন। বয়স হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। ঘড়িতে 6টা বাজছে। এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার। বরকত সাহেব নিশ্চয়ই ভোরের নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। একটা খেয়াঘাট দেখা যাচ্ছে। খেয়াঘাটের পাশে বেঞ্চি পেতে সুন্দর একটা চায়ের দোকান। মিসির আলি বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন। সিগারেট খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু প্যাকেট ফেলে এসেছেন। চাটা শেষ করবার পর লক্ষ্য করলেন শুধু সিগারেট নয়, মানিব্যাগও ফেলে এসেছেন। তার অস্বস্তির সীমা রইল না। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আগামীকাল ভোরবেলায় চায়ের পয়সা দিয়ে যাব। আমি ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনি কিছু মনে করবেন না। চায়ের দোকানি দাঁত বের করে হাসল, যেন খুব মজার একটা কথা শুনেছে। কোনো অসুবিধা নাই, দরকার হইলে আরেক কাপ খান। মিসির আলি সত্যি সত্যি আরেক কাপ চা খেলেন। অল্প অল্প রোদ উঠেছে। রোদে পা ফেলে জ্বলন্ত উনুনের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ লাগছে। মিসির আলি হাসি মুখে বললেন, দোকান আপনার কেমন চলে? লোকজন তো দেখি না। দোকান চলে না, বিক্রি কিনি নাই, মানুষজন নাই, চা কে খাইব কোন? ভালো জায়গায় গিয়ে দোকান করেন যেখানে লোকজন আছে। দাড়িওয়ালা একটি লোক হাসি মুখে বলল, মনে টানে পইরা আছি, জায়গাটা বড় ভালো লাগে। মায়া পড়ে গেছে, একবার মায়া পড়লে যাওন মুসিবত। মিসির আলি চমকে উঠলেন। এই বুড়োর কথা একটা সত্য পাওয়া যাচ্ছে। তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরও নাজিম বা রহিমা ও বাড়িতে পড়ে আছে। সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করছে। এই মায়া তৈরির ব্যাপারে তিন্নিরও নিশ্চয়ই একটা ভূমিকা আছে। মায়া জাগিয়ে রাখছে তিন্নি। কেউ তা বুঝতে পারছে না। মানুষের সমস্ত আবেগ ও অনুভূতির কেন্দ্র মস্তিষ্ক। মেয়েটি সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজেই। মিসির আলির মনে হলো এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে। আশেপাশের লোকজনদের একটু দূরে সরিয়ে রাখে, আবার টেনে রাখে নিজের দিকে। মেয়েটি নিজের সব ক্ষমতাও সবাইকে দেখাচ্ছে না। যেমন ধরা যাক, দূর থেকে কথোপকথনের ক্ষমতা। এই খবর এ বাড়ির অন্য কেউ জানে না। কিন্তু কেন জানে না? কেন এই মেয়েটি এইসব তথ্য গোপন রেখেছে, আবার পুরোপুরি গোপনও রাখছে না, তার কাছে প্রকাশ করেছে? কেন করেছে? আশঙ্কা কেন? এর উত্তর বের করতে হবে। একটির পর একটি তথ্যকে সাজাতে হবে, একটি ছকের মধ্যে ফেলতে হবে। মিসির আলি চিন্তিত বোধ করলেন। নিজের অজান্তেই আরেক কাপ চা চাইলেন। চায়ের দোকানি খুশি মনেই চা ছাড়তে বসল। আমি কাল সকালেই দাম দিয়ে যাব। কোনো অসুবিধা নেই, 3 কাপ চায়ের লাগেন ফতুর হইতাম না। আমরা ময়মনসিংহের লোক, আমরা কলজা বড়। নাম কি আপনার? রশিদ। আচ্ছা ভাই রশিদ, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট নাই, বিড়ি আছে, খাইবেন? দেন দেখি একটা। মিসির আলি চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন। বেলা বাড়ছে তার খেয়াল নেই। অনেক কাজ পড়ে আছে সামনে। কাজ গোছাতে হবে। কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না। এই বাড়ির প্রতিটি মানুষকে জেরা করতে হবে। এলোমেলো প্রশ্ন উত্তর নয়, পুঙ্খানুপুঙ্খ জেরা। তিন্নির মার সম্পর্কে খোঁজ নিতে হবে।
ভদ্রমহিলার চিঠিপত্র, ডায়েরি এসব দেখতে হবে। ভালোভাবে জানতে হবে তিনি মেয়ে সম্পর্কে কি ভাবছেন। মারা অনেক কিছু বুঝতে পারে। কি ভাবেন? মিসির আলি চমকে উঠে বললেন, কিছু ভাবি না ভাই, চায়ের জন্য ধন্যবাদ। কাল সকালে আমি আবার আসব। জি আচ্ছা। আপনি ময়মনসিংহের লোক না মনে হইতেছে। জি না, আমি ঢাকা থেকে এসেছি। কুটুম বাড়ি? জি, কুটুম বাড়ি। তোমার নাম রহিমা? জি। ভালো আছো রহিমা? জি, আল্লাহ তাআলা যেমন রাখছে। রহিমা লম্বা একটা ঘুমটা টানল। এই লোকটি তার কাছে কি জানতে চায় তা সে বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না, তাকে কিসের এত জিজ্ঞাসাবাদ। তিন্নির আব্বা বলে দিয়েছেন উনি যা জানতে চান সব বলবে, কিছুই গোপন করবে না। এও এক সমস্যা, গোপন করার কি আছে? রহিমা? জি। দেশের বাড়িতে তোমার কে কে আছেন? এক মাইয়া আছে। মেয়েকে দেখতে যাও না? জি যাই। শেষবার কবে গিয়েছিলে? 3 বছর আগে। এই 3 বছর যাওনি কেন? রহিমা চমকে উঠল, তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে, যেন সে নিজেই গভীর চিন্তায় পড়ে গেছে। কেন যায়নি? মেয়ে যাবার জন্য বলে না? জি বলে। তবুও যেতে ইচ্ছা করে না, তাই না? রহিমা চুপ করে রইল। মিসির আলি বললেন, তিন্নির মাকে তো তুমি দেখেছ, তাই না? জি। কেমন মহিলা ছিলেন? খুব ভালো, এমন মানুষ দেখি নাই। খুব সুন্দর ছিল। কিরকম ব্যবহার, কাউরে রাগ হয়ে কথা কয় নাই। ওই ভদ্রমহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছু ছিল? জি না, বড় ভালো মানুষ ছিল। এনার কথা মনে হইলে চোখে পানি আসে। রহিমা সত্যি সত্যি চোখ মুছল। মিসির আলির আর কিছু জিজ্ঞেস করার ছিল না। অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না। বাড়ির দারোয়ানের একটি কথা অবশ্য বেশ গুরুত্বপূর্ণ। সে বলেছে তিনি ছোটবেলায় খুব ছুটোছুটি করত, বাগানে দৌড়াত। যতই সে বড় হচ্ছে ততই তার ছুটোছুটি কমে যাচ্ছে। এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে। তুমি কতদিন ধরে এই বাড়িতে আছো? জি অনেক দিন। ছুটি ছাটে দেশের বাড়ি যাও না? জি যাই। শেষ কবে গিয়েছিলে? অনেক হিসাব নিকাশ করে দারোয়ান বলল, 3 বছর আগে একবার গেছিলাম। গত 3 বছর যাওনি? জি না। তিন্নির মার পুরনো চিঠিপত্র বা ডায়েরি কিছুই পাওয়া গেল না। বরকত সাহেব বললেন, দেশের মেয়েদের কি আর ডায়েরি লেখার অভ্যাস আছে? এরা ঘরের কাজকর্ম করেই সময় পায় না, ডায়েরি কখন লিখবে? চিঠিপত্র? পুরনো চিঠিপত্র? পুরনো চিঠিপত্র কি কেউ জমা করে রাখে বলুন? চিঠি আসে, আমরা চিঠি পড়ে ফেলে দিই, ব্যাস। তাছাড়াও চিঠি লিখবে কাকে? বাপ মা মরা মেয়ে ছিল, মামার কাছে মানুষ হয়েছে। বিয়ের পর সেই মামা মারা গেলেন, সে একা হয়ে গেল। চিঠিপত্র লেখার বা যোগাযোগের কেউ ছিল না। আপনার স্ত্রী কি খুব বিষণ্ণ প্রকৃতির ছিলেন? না মনে হয়, হাসি খুশিই তো ছিল। কোনোরকম অসুখ বিসুখ ছিল কি? বলার মতো তেমন কিছু না, সর্দি কাশি এসবে খুব ভুগত। এটা নিশ্চয়ই তেমন কিছু না। তিন্নি যখন পেটে সেই সময় কি তার জার্মান মেজালস হয়েছিল? এটা কেন জিজ্ঞেস করছেন? জার্মান মিজেলস একটা ভাইরাস ঘটিত অসুখ। এতে বাচ্চার অনেক ধরনের ক্ষতি হবার কথা বলা হয়। জিনে কিছু উলটপালট হয়। না, এই ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি। মামস? মামস হয়েছিল কি? না, তাও না। মিসির আলি বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, সেই সময় তিনি কি কোনো অদ্ভুত স্বপ্ন টপ্ন দেখতেন? বরকত সাহেব ভ্রু কুঁচকে বললেন, কেন জিজ্ঞেস করছেন? মানসিক অবস্থাটা জানার জন্য। দেখতেন কি কোনো স্বপ্ন? হ্যাঁ দেখতেন। কি ধরনের স্বপ্ন আপনার মনে আছে? ঠিক মনে নেই, প্রায় দেখতাম জেগে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলে বলতেও দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন তা জিজ্ঞেস করেননি? জি না, জিজ্ঞাসা করিনি। স্বপ্ন টপ্নের ব্যাপারে আমার তেমন উৎসাহ নেই। তবে সে নিজ থেকে কয়েকবার আমাকে বলতে চেষ্টা করেছে, আমি তেমন গুরুত্ব দিইনি। আপনার কি কিছুই মনে নেই? ও বলতো তার দুঃস্বপ্নগুলি সব গাছপালা নিয়ে। এর বেশি কিছু আমার মনে নেই। মিসির আলি বললেন, আমি আজ সন্ধ্যায় ঢাকা যাব। এখানকার কাজ আমার আপাতত শেষ হয়েছে।
ঢাকায় আমি কিছু পড়াশোনা করব, খোঁজ খবর করব, তারপর ফিরে আসব। আজই যাবেন? হ্যাঁ, আজই যাব। হাতে সময় বেশি নেই। কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে। এই কথা কেন বলছেন? ইনস্টিংক্ট থেকে বলছি। আমার মনে হচ্ছে এরকম। আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে একেবারেই কম কথা বলেছেন। আমি চাচ্ছিলাম আপনি তার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করবেন। আমি আবার ফিরে আসছি। তখন করব। কবে ফিরবেন? চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরতে। আমার মেয়েটিকে কেমন দেখলেন বলুন? এখনও বলার মতো আমি কিছু পাচ্ছি না। পাবেন কি? পাবো, নিশ্চয় পাবো। কেন পাবো না? বরকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে হলো তিনি খুব আশাবাদী নন। তিন্নি প্রায় সারাদিনই ছাদে বসেছিল। মিসির আলি তার কাছ থেকে বিদায় নিতে গেলেন বিকেলে। তিন্নি, আমি চলে যাচ্ছি। মেয়েটি বলল, আমি জানি। আমি তোমার ছবিগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তাও জানি। কিছুদিনের মধ্যে আমি আবার আসব। তখন দেখবে সব ঝামেলা মিটে গেছে। তিনি কিছু বলল না। মিসির আলি বললেন, গাছপালা তুমি খুব ভালোবাসো, তাই না? মাঝে মাঝে বাসি, মাঝে মাঝে বাসি না। তুমি কি ওদের সঙ্গে কথা বলতে পারো? এখানে যেসব গাছপালা আছে তাদের সঙ্গে পারি না। তাহলে কাদের সঙ্গে পারো? মেয়েটি জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। মিসির আলি বললেন, তুমি আমার অনেক প্রশ্নের জবাব দাও না। কেন দাও না বলো তো? কোনো বাধা আছে কি? তিনি সে প্রশ্নের জবাব না দিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালো করে দিন, অসুখ সারিয়ে দিন। মিসির আলির খুবই মন খারাপ হয়ে গেল। বাচ্চা একটি মেয়ে বাস করছে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে। সেই জগতের সঙ্গে আশেপাশের চেনা জগতের কোনো মিল নেই। মেয়েটি কষ্ট পাচ্ছে। তার কষ্টের ব্যাপারটি কাউকে জানাতে পারছে না। সে নিজেও হয়তো জানে না পুরোপুরি। তিন্নি, আমি যাই। মেয়েটি কিছু বলল না। মিসির আলি লক্ষ্য করলেন তিন্নি নিঃশব্দে কাঁদছে। ঢাকায় ফেরার ট্রেনে উঠবার পর মিসির আলির মনে পড়ল 3 কাপ চায়ের দাম তিনি দিয়ে আসেননি। রশিদ নামের বুড়ো মানুষটি আগামীকাল ভোরবেলায় যখন দেখবে কেউ আসছে না, তখন না জানি কি ভাববে। মিসির আলির মন গ্লানিতে ভরে গেল, কিন্তু কিছুই করার নেই। ঢাকা মেল ছুটে চলেছে। পিছনে পড়ে আছে নদীর ধারে গড়ে ওঠা চমৎকার একটি শহর। ডক্টর জাবেদা হাসান অবাক হয়ে বললেন, আপনি আমার কাছে ঠিক কি জানতে চান বুঝতে পারছি না। কয়েকটি গাছপালার হাতে আঁকা ছবি দিয়ে গিয়েছেন, আর তো কিছু বলেননি। ছবিগুলো ভালো করে দেখেছেন? ভালো করে দেখার কি আছে? মিসির আলি লক্ষ্য করলেন ডক্টর জাবেদ বেশ বিরক্ত। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না, কিন্তু সবসময়ই ব্যস্ততার একটি ভঙ্গি করেন। ডক্টর জাবেদ এই মুহূর্তে এমন মুখের ভাব করছেন যেন তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিসির আলি বললেন, এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন। ছবিতে আঁকা গাছগুলির কথা বলছি। কি বলবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি জানতে চাচ্ছেন? এই জাতীয় গাছ দেখেছেন কখনো? না। বইপত্রে এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন? দেখুন, পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে। সবকিছু আমার জানার কথা নয়। আমার পিএইচডির বিষয় ছিল প্লান্ট ব্রিডিং। সেই সম্পর্কে আপনাকে কিছু বলতে পারি। আপনি একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলি ছবি নিয়ে এসেছেন। সেই ছবিগুলো দেখে আমাকে গাছ সম্পর্কে বলতে বলছেন। এই ধরনের ধাঁধার পিছনে সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখছি না। মিসির আলি বললেন, আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হচ্ছি কারণ আপনি আমার সময় নষ্ট করছেন। মিসির আলি বললেন, আপনি বসে বসে টিভি দেখছিলেন, তেমন কিছু তো করছিলেন না। সময় নষ্ট করার কথা উঠছে না। মিসির আলি ভাবলেন এই কথায় ভদ্রলোক ভীষণ রেগে যাবেন, গেট আউট জাতীয় কথাবার্তাও বলে বসতে পারেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার তেমন কিছু হলো না। ডক্টর জাবেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন। অপ্রস্তুত মানুষেরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে, ভদ্রলোক সেরকম করে কাশছেন। কাশি থামার পর বেশ মোলায়েম স্বরে বললেন, একটা চা দিতে বলি? জি না, চা খাবো না। একটু খান, ঠান্ডা পড়েছে, চা ভালোই লাগবে। বসুন, চায়ের কথা বলে আসি। চা এলো। শুধু চা নয়,
চায়ের সঙ্গে নানান রকমের খাবার দাবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটি বিশেষত্ব আছে, এরা অতিথিকে চায়ের সঙ্গে নানান রকম খাবার দাবার দেয়, যা দেখে কেউ ধারণাও করতে পারে না এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু। মিসির আলি সাহেব, চা নিন। তিনি চা নিলেন। বলুন, স্পেসিফিক্যালি আপনি কি জানতে চান? পৃথিবীতে ঠিক এই জাতীয় গাছ আছে কি না তা কে বলতে পারবে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি, গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কি আছে, যেখানে সব জাতীয় গাছপালার ছবি আছে, তাদের সম্পর্কে তথ্য লেখা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এই দেশে নেই, বোটানিক্যাল সোসাইটিতে আছে। ওদের একটি কাজই হচ্ছে গাছপালার বিভিন্ন স্পেসিসকে সিস্টেমেটিকভাবে ক্যাটালগিং করা। আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি যাবার সময় আমি ঠিকানা লিখে দিব। আর কি জানতে চান? মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা আরো গুছিয়ে করুন। মিসির আলি থেমে থেমে বললেন, আমরা তো জানি গাছের জীবন আছে, কিন্তু আমি যা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায়? চট করে উত্তর দেওয়া যাবে না। এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি। এখনো আমরা পুরোপুরিভাবে জীবন কি তাই জানি না। বলেন কি, জীবন কি জানেন না? হ্যাঁ, তাই। বিজ্ঞান অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছুই আমরা জানি না। অনেক আনসলভড মিস্ট্রি রয়েছে। আপনাকে আরেক কাপ চা দিতে বলি? বলুন। ডক্টর জাবেদ সিগারেট ধরিয়ে শান্ত স্বরে বললেন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মানুষের সঙ্গে গাছের মিল অনেক বেশি। বলেন কি? হ্যাঁ, তাই। আসল জিনিস হচ্ছে জিন ঠিক করে কোন প্রোটিন তৈরি করা দরকার। অনেকগুলি জিন নিয়ে হয় একটি ডিএনএ মলিকিউল, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। প্রাণের আদি ব্যাপার হচ্ছে এই জটিল অণু। এই অণু থাকে জীবকোষে। তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে না গাছ হবে না সাপ হবে। মাইটোকন্ড্রিয়া বলে একটি জিনিস মানুষের আছে, আবার গাছেরও আছে। মানুষের যার নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার কথাও না, বিষয়টি অত্যন্ত জটিল। আপনি চাইলে আমি আপনাকে কিছু সহজ বইপত্র দিতে পারি। আমি চাই আপনি আমাকে আরও কিছু বলুন। ডিএনএ প্রসঙ্গেই বলি, এই অণুগুলো হচ্ছে প্যাঁচালো সিঁড়ির মতো। মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম, সিঁড়ির দু একটা ধাপ শুধু আলাদা, একটু অন্যরকম। মিসির আলি গভীর আগ্রহে তাকিয়ে আছেন। একজন ভালো শিক্ষক খুব সহজেই একজন মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন। ডক্টর জাবেদ এই মনোযোগী শ্রোতাকে পছন্দ করে ফেললেন। এই দু একটি ধাপ অন্যরকম হওয়ায় প্রাণী জগতে মানুষ এবং গাছ আলাদা হয়ে গেছে। প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন। আপনি বরং কয়েকটা বইপত্র পড়ুন, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ডক্টর জাবেদ 3টি বই দিলেন, 2টির ঠিকানা লিখে দিলেন। একটি লন্ডনের রয়্যাল বোটানিক্যাল সোসাইটির, অন্যটি ডক্টর লংম্যানের। ডক্টর লংম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডাইরেক্টর। মিসির আলি সাহেব তার সঙ্গের ছবিগুলো দুভাগ করে 2 জায়গায় পাঠালেন, এবং আশ্চর্যের ব্যাপার, 10 দিনের মাথায় ডক্টর লংম্যানের চিঠির জবাব চলে এলো। টমাস লংম্যান, পিএইচডি, ডিএসসি, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স, ডিডি 505837, ইউএসএ। প্রিয় এম আলী, আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি। যে সমস্ত লতানো গাছের ছবি আপনি পাঠিয়েছেন তা খুব সম্ভব কল্পনা থেকে আঁকা। আমাদের জানা মতে ওরকম গাছের কোনো অস্তিত্ব নেই। তবে পেরুর গহীন অরণ্যে এবং আমেরিকান রেন ফরেস্টে কিছু লতানো গাছ আছে, যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে। আমি আপনাকে কিছু ফটোগ্রাফ পাঠালাম, আপনি নিজেই মিলিয়ে দেখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করছি, রেন ফরেস্ট ও পেরুর গাছগুলির রং সবুজ, কিন্তু আপনার পাঠানো ছবির গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ। এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না। আপনার বিশ্বস্ত, টি লংম্যান। পুনশ্চ, আপনি যদি ছবির মতো গাছের কিছু নমুনা পাঠান, তাহলে আমরা তা অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব। রয়্যাল বোটানিক্যাল সোসাইটি চিঠির জবাব দিতে 20 দিনের মতো দেরি করল। তাদের জবাবটি ছিল 1 লাইনের। প্রিয় এম আলী, আপনার পাঠানো ছবির মতো দেখতে কোনো গাছের কথা আমাদের জানা নেই। আপনার বিশ্বস্ত, এ সুরন সেন। মিসির আলি সাহেব এই কদিনে জীবনের উৎপত্তি এবং বিকাশের উপর গোটা 4 বই পড়ে ফেললেন। ডিএনএ এবং আরএনএ মলিকিউল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন,
প্রচুর কেমিস্ট্রি জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না। বারবার অ্যামিনো অ্যাসিডের কথা আসছে। অ্যামিনো অ্যাসিড কী জিনিস তা তিনি জানেন না, অথচ বুঝতে পারছেন প্রাণের রহস্যের সঙ্গে অ্যামিনো অ্যাসিডের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মিসির আলি 9-10 পাঠ্য কেমিস্ট্রির বই কিনে এনে পড়াশোনা শুরু করলেন। কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে। এক ফাঁকে চিঠি লিখলেন তিন্নির বাবাকে। তিন্নির বাবা তার জবাব দিলেন না। তবে তিন্নি একটি চিঠি লিখল। কোনো রকম সম্বোধন চিঠিতে নেই। হাতের লেখা অপরিচ্ছন্ন, প্রচুর ভুল বানান, কিন্তু ভাষা ও বক্তব্য বেশ পরিষ্কার। খুবই গুছিয়ে লেখা চিঠি, বাচ্চা একটি মেয়ের জন্য যা বেশ আশ্চর্যজনক। চিঠির অংশবিশেষ এরকম: আপনি আব্বাকে একটি লম্বা চিঠি লিখেছেন। আব্বা সেই চিঠি না পড়েই ছিঁড়ে ফেলে দিয়েছেন। আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না। তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করেন, কিন্তু আমি জানি আপনি করছেন। যদিও আপনি অনেক দূরে থাকেন, তবুও আমি বুঝতে পারি। আপনি যে আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি। কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু আপনি করেন। কেন করেন? আমি তো ভালো মেয়ে না। আমি সবাইকে কষ্ট দিই, সবার মাথার যন্ত্রণা দিই। কাউকেই আমার ভালো লাগে না। আমার শুধু গাছ ভালো লাগে। আমার ইচ্ছা করে একটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বসে থাকি, গাছদের সঙ্গে কথা বলি। গাছেরা কত ভালো, এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না। নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে। কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে, এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে। কি সুন্দর সেসব কথা। এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। চিঠি এ পর্যন্তই। মিসির আলি এই চিঠিটি কম হলেও 10 বার পড়লেন। চিঠির কিছু অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন, যেমন একটি লাইন: এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। স্পষ্টতই মেয়েটি গাছের কথা বলছে। পুরো ব্যাপারটাই সম্ভবত শিশু কল্পনা। শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর কিছুই নেই। মিসির আলির নিজের এক ভাগ্নি অমিতা গাছের সঙ্গে কথা বলতো। ওদের বাড়ির সামনে ছিল একটা খাটো কদম গাছ। অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে। মিসির আলি একদিন আড়ালে বসে কথাবার্তা শুনলেন। কিরে, আজ তুই এমন মুখ কালো করে রেখেছিস কেন? রাগ করেছিস? তুই এমন কথায় কথায় রাগ করিস কেন? কেউ বকেছে? কি হয়েছে বলতো ভাই শুনি। অমিতা অনেকক্ষণ চুপ করে রইল, যেন সে সত্যি সত্যি শুনতে পাচ্ছে গাছের কথা। মাঝে মাঝে মাথা নাড়ছে। একসময় উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বলল, কে কদম গাছকে ব্যথা দিয়েছে? কে পাতা শুদ্ধ তার ডাল ছিঁড়েছে? কান্নাকাটি, চিৎকার। জানা গেল আগের রাতে সত্যি সত্যি কদম গাছের একটি ডাল ভাঙা হয়েছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। কিছুদিন পর গাছটি আপনা আপনি মরে যায়। অমিতার নাও খাওয়া বন্ধ করে বড় অসুখে পড়ে যায়। জীবন মরণ অসুখ। মাসখানেক ভুগে সেরে ওঠে। গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন, ছোটবেলার কথা জিজ্ঞেস করবেন। যদিও এটা খুবই সম্ভব যে অমিতার শৈশবের কথা কিছুই মনে নেই। সে এখন থাকে কুমিল্লার ঠাকুরপাড়ায়। তার স্বামী পুলিশের ডিএসপি। সে নিজে কোনো এক মেয়ে স্কুলে পড়ায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করেই চলে যাবেন ময়মনসিংহ। তিন্নির সঙ্গে কথা বলবেন। দু একটা ছোটখাটো পরীক্ষা টরীক্ষা করবেন। তিন্নির মার আত্মীয় স্বজনের খোঁজ বের করতে চেষ্টা করবেন। তিন্নিকে দিয়ে আরও কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডক্টর লংম্যানের কাছে। অনেক কাজ সামনে। মিসির আলি 2 মাসের অর্জিত ছুটির জন্য দরখাস্ত করলেন। বিশ্ববিদ্যালয়ে তার চাকরির পদটি হচ্ছে অস্থায়ী, পার্ট টাইম শিক্ষকতার পদ। 2 মাসের ছুটি বিশ্ববিদ্যালয় তাকে দেবে না, হয়তো চাকরি চলে যাবে। কিন্তু উপায় কি? এই রহস্য তাকে ভেদ করতেই হবে। ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে, তা হতেই পারে না। অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিসির আলি বললেন, চিনতে পারছিস রে বেটি? কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সাথে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসোনি। তুমি সেই মানুষই না। কি জন্য এসেছো বলো? এখনই বলবো? না এখন না, আমি স্কুলে যাচ্ছি। আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসবো। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও, আমার ঘর সংসার দেখো। ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনো আছে? আছে। কাজের ছেলেটিকে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর চা দেবে। তোর ছেলেপুলে কই? অমিতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলেপুলে নেই মামা,
হবেও না কোনোদিন। তুমি তো কোনো খোঁজ খবর রাখো না, কাজেই কিছুই জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা আর শেষ করল না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির গলা ভারী হয়ে এসেছে। কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে, সন্ধ্যাবেলায় ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবেই। তোমাকে যে আমি কত ভালোবাসি মামা, অথচ তুমি। অমিতার গলা আবার ভারী হয়ে গেল। এই মেয়েটার মনটা অসম্ভব নরম। মিসির আলি গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটি দেখে তার মন ভরে গেল। বই বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসছে। 2 কাপ চা খেয়ে মিসির আলি ধমক দিলেন, আর লাগবে না, দরকার হলে আমি চাইব। লাভ হলো না। 15 মিনিট পর সে আবার 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের সঙ্গে কথা বলার প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এইটি জানবার জন্য তুমি এসেছো আমার কাছে? হুম। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলরাই শুধু এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হই আর যাই হই, যা জানতে চাচ্ছি সেটা বল। তুই যে ছেলেবেলায় গাছের সঙ্গে কথা বলতি সেটা তোর মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, গাছ কি তোর সঙ্গে কথা বলতো? অমিতা হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কথা বলবে কি? গাছ আবার কথা বলা শিখলো কবে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও? এইসব ছোটবেলার খেয়াল। এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এমনি। হুম। এমনি এমনি মাথা ঘামাবার মানুষ তুমি না। নিশ্চয়ই কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব। 11 পদ রান্না করেছি। তুমি খেয়েছো মাত্র 5 পদ, এখনো 6টা পদ বাকি। মরে যাবো অমিতা। মরে যাও আর যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দেব। তুমি আমাকে চেনো না মামা। মিসির আলি হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দিবে। মিসির আলি মৃদুস্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না, গাছ আমার সঙ্গে কথা বলবে কেন বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। আমাকে কি গাছ বলে মনে হয়? মিসির আলি কিছু বললেন না, তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার এই ভাগ্নিটি ভারী সুন্দর। দেবীর মতো মুখ, ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল, মামা, তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য ছুটোছুটি করো, অথচ আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না কে বলল? না, ভাবো না। ভাবলেই 6 বছরে একবার হলেও আসতে আমার কাছে। মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েগুলি এত নরম স্বভাবের হয় কেন? এই নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটি মেয়ে ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএ এর মধ্যে তফাৎ কি তার জানতে ইচ্ছা হলো। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি জানার আছে। তিনি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উঠছে। এ থেকেই মনে হয় এটি পাথরের মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল, আপা, নাস্তা আনছি। তিন্নি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি 8 ঘন্টার মতো অপেক্ষা করল। এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজেই এলেন। শান্ত গলায় বললেন, খেতে আসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির 103 বা 4 জ্বর উঠেছে। তিনি গাঢ়স্বরে বললেন, তোমার কি শরীরটা খারাপ মা? তিন্নি না সূচক মাথা নাড়ল। এসো, ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবার না সূচক মাথা নাড়ল, যেন 1000 ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে।
তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিন্নি খুব সহজ গলায় বলল, বাবা, তুমি চলে যাও। চলে যাব? হুম। তুমি আসবে না? না। কিছু খাবে না? খিদে নেই। এক গ্লাস দুধ খাও। দুধ পাঠিয়ে দেই? না। বরকত সাহেব নিচে গেলেন। একে গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের এই বিচিত্র অসুখের সত্যিই কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলী নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশ চলে গেলে কেমন হয়? ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তাররা আছে, তারা দিনকে রাত করতে পারেন। এই সামান্য কাজটা পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ভোঁতা যন্ত্রণা হতে লাগলো। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগলো। কার উপর রাগ? সম্ভবত নিজের ভাগ্যের উপর। এত খারাপ ভাগ্যও মানুষের হয়? তিন্নি সন্ধ্যা মিলাবার পর নিজের ঘরে ঢুকল। আজ অনেক দিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছা করছে। রংতুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসল। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বুলাতে শুরু করল। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে দুটি সূর্য, তার আলো তেরছাভাবে গাছগুলির উপর পড়েছে। তিনি মৃদুস্বরে বলল, তোমরা কেমন আছো? ছবির গাছগুলো যেন উত্তরে কিছু বলল। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল। খুব কঠিন কোনো কথা, কারণ তিন্নিকে দেখা গেল দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠেছে। সেই কান্না দীর্ঘস্থায়ী হল না। সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল। কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সে ভাবনাগুলোই ভালো নয়। তার বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু যে পথ তিনি বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা! বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিন্নি তার সামনের খাটে পা ঝুলিয়ে বসল। বরকত সাহেব অস্বস্তির সঙ্গে মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসো, বসে বলো। তিন্নি নরম গলায় বলল, তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ করেনি। আমি তোমাদের মতো না, আমি অন্যরকম। সেটা আমি জানি। না, তুমি জানো না, সবটা জানো না। ঠিক আছে, না জানলে আমি জানি না। এত কিছু জানার আমার দরকার নেই। আমার টাকার অভাব নেই। তোমাকে আমি বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। ইউরোপ, আমেরিকা। আমি এখানেই থাকবো। আমি কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। কপালে ঘাম জমতে লাগলো। তিনি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না। তোমাদের সে শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিনি শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো, আর কেউ না। তিনি জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাও। এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দিয়ে তুমিও চলে যাও। তুমিও থাকবে না। আমিও চলে যাব? হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিনি কিছুই বলল না। শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিনি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন সেই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য, অসহ্য। কিছু করার নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিনি জন্ডিস হয়েছিল। গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সে সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতরে পায়চারি করলেন।
একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না। সেই ক্ষমতাই তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে এসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়, অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজেই পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার? কে? তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে কাদের দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। কাদের বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। ও, মিসির আলী? জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই। আমি এখন ঘর থেকে বের হব না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও। তিন্নি বাগানে গিয়েছে। কাদের চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আছে, চারদিকে অসহ্য গুমট। মিসির আলী এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 12টা। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি এ বাড়িতে আছেন। কাদের এর মধ্যে দুবার জিজ্ঞাসা করেছে সে তিন্নিকে খবর দিবে কিনা। তিনি বলেছেন খবর দেবার দরকার নেই, কারণ তিনি নিশ্চয়ই জানে যে তিনি এই বাড়িতে এসেছেন। আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তিন্নি আছে কোথায়? বাগানে। এই রাতের বেলায় বাগানে কি করছে? জানি না স্যার, কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়, অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পিছনের দিকে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের কাছে একটা গর্ত, ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা। মিসির আলির মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি। বেশ সহজভাবে বললেন, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও, বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে এক কাপ চা দিও। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধহয়। জি। মিসির আলি বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটি ঝড়ের রাতে বাচ্চা একটি মেয়ে একা একা বাগানে। কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারদিকে। মিসির আলি সিগারেট ধরালেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে। কাদের একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখন মিসির আলি দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ভিজে চুপসে গিয়েছে মেয়েটি। তিন্নি তাকে দেখেছে। সে এগিয়ে এলো মিসির আলির দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিসির আলি বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? কাদের হা করে তাকিয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। মিসির আলি বললেন, তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমরা গল্প করি। ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ ভালো লাগে। আর কাদের, তুমি আমাদের দুজনের জন্য চা নিয়ে আসো। তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। কাদের ফিসফিস করে বলল, আজ সারাদিন কিছু খায় নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবারও নিয়ে আসো, হালকা কোনো খাবার। না, আমি কিছুই খাবো না, খিদে নেই। ঠিক আছে, না খেলে। এসো গল্প করি। যাও, হাত মুখ ধুয়ে আসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। কাদের এক পট চা এনে রাখল সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সেরাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো সারা রাত, শো শো করে হাওয়া বইতে থাকলো। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তার বারবার মনে হতে লাগলো হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যোগাযোগ করবে তার সঙ্গে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবে, কিন্তু তা হলো না। সূর্য এখনো ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনো ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতের বৃষ্টির জন্যই বুঝি চারদিক ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্য খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে, পাওনা টাকা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল হয়তো এই চাওয়ালা বুড়োর আর খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবনে মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাঁটার মতো বিঁধে থাকবে। আশঙ্কা সত্যি হলো না।
বুড়োকে পাওয়া গেল। কেতলিতে চায়ের পানি ফুটে উঠেছে, কেতলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বুড়োর মুখ হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ যেমন রাখছে। আপনার শরীর বালা? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গিয়েছিলাম। বুড়ো হেসে ফেলল। মিসির আলি বললেন, জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিলাম, কাল এসেছি। আপনার টাকা নিয়ে এসেছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো। মিসির আলি বললেন, আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। জি না মিয়া সাহেব, অত অল্প কারণে কি আর গাল দেওয়া যায়? আমি জানতাম আপনি আইবেন। কি করে জানতেন? বোঝা যায়। এই কথাটি ঠিক, অনেক কিছুই বোঝা যায়, রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপার তিনি খানিকটা বুঝতে পারছেন, আবছাভাবে বুঝছেন। কি ভাবেন মিয়া সাহেব? না কিছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন। ঠিক তখন মাথা ঝিম করে উঠল। তিন্নির পরিষ্কার রিনরিনে গলা। আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়লেন। বুড়ো বলল, কি হয়েছে? বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গতরাতে তুমি আসোনি কেন? ইচ্ছে করছিল না। না এসেও তো কথা বলতে পারতে, তাও বলনি। ইচ্ছা করছিল না। এখন ইচ্ছা করছে? হ্যাঁ করছে, কথা বলতে ইচ্ছা করছে। বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলা শুনতে পাও না? না, দিনের বেলায় ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে, রাতে আবার চুপ করে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বকবক করবে। তা তো ঠিকই। ওরা কি কথা বলে তোমার সঙ্গে? আমার সঙ্গে তো কোনো কথা বলে না। ওরা কথা বলে নিজেদের মধ্যে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে, বেশিরভাগই আমি বুঝতে পারি না। তবু বলো, আমার শুনতে ইচ্ছা করছে। জীবন কি, জীবনের মানে কি, এসব নিয়ে তারা কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষদের কথা জানে, এরা কি বলে কি করে এসব জানে, মানুষদের নিয়ে ভাবে। বাহ, চমৎকার তো। একটা গাছ যখন মারা যায় তখন সারা জীবন যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয়, মানুষদের যখন আনন্দ হয় তখন তাদেরও আনন্দ হয়। মানুষ যখন একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তখন তারা মানুষদের উপর রাগ করে না? না, তারা রাগ করতে পারে না। তারা তো মানুষের মতো নয়, তারা শুধু ভালোবাসে। জানেন, তাদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শিগগিরই পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে, এই জন্যেই তাদের দুঃখ। মানুষ থাকবে না কেন? এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফাটাবে। পৃথিবী ছাড়াও তো আরো অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই। এখন শুধু গাছ। গাছদের জন্য এটা তো ভালোই, তাই নয় কি তিন্নি? শুধু ওরা থাকবে আর কেউ থাকবে না। তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, না ভালো না। ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলি মানুষকে বলতে চায়, কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়, ওরা বলতে পারে না। এজন্যে ওদের খুব কষ্ট। মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কারণ মানুষ তো এখন খুব উন্নত হয়নি, ওদেরকে অনেক উন্নত হতে হবে। কিন্তু তা হবার আগেই তো ওরা শেষ হয়ে যায়। এইসব কথা কি তুমি আশেপাশে গাছদের কাছ থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে। তুমি যেসব গাছের ছবি আঁকো সেই সব গাছ? তিন্নি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর কথা বলতে ইচ্ছা করছে না। মিসির আলি উঠে দাঁড়ালেন। বুড়ো চাওয়ালা বলল, শরীরটা কি এখন ঠিক হয়েছে? কাল আবার এসেন? না, কাল আসতে পারবো না। কাল আমি ঢাকা চলে যাব, আবার যখন আসবো তখন কথা হবে। বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিসির আলির উপর বেশ বিরক্ত। মিসির আলি এই বিরক্তের কারণ ঠিক ধরতে পারলেন না। মিসির আলি বললেন,
আপনার শরীর কেমন? আমার শরীর ভালোই। আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি। আপনি ঢাকায় এতদিন কি করলেন? তেমন কিছু করতে পারিনি। খোঁজখবর করছি। খোঁজখবর তো যথেষ্টই করা হলো। আর কত? আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এই সমস্যার কোনো সমাধান নেই। আপনি অনেক চেষ্টা করেছেন। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারিশ্রমিক হিসেবে একটি চেক আপনার জন্য আমি তৈরি করে রেখেছি। কাদের আপনাকে দেবে। আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আপনি আর মাথা ঘামান। মিসির আলী অবাক হয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি। যা ঘটছে এটা আমার ভাগ্য। আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না। সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই। মিসির আলী ঠান্ডা গলায় বললেন, গোড়া থেকেই আপনি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করেছেন, যেটা উচিত হয়নি। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন। এখন দেখছি আমার ধারণা ঠিক নয়। আপনি কিছুই ধরতে পারেননি। একেবারেই যে ধরতে পারেনি তা নয়। আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিন্নি মেয়েটি বড় হলে কেমন হবে, অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন। এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি অবশ্য আছে, এবং বেশ কঠিন যুক্তি। বলুন, শুনি আপনার কঠিন যুক্তি। মিসির আলী সিগারেট ধরালেন। বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্ত স্বরে বললেন, আমি প্রথমেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলো মোটামুটি সহজভাবে গ্রহণ করেছেন, তেমন বিচলিত হননি। আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি। এ থেকেই মনে হয়েছে আপনার মেয়ের এই অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি কোত্থেকে আসতে পারে? আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগেই আপনাকে বলেছে। কে বলতে পারে? আমার মনে হয়েছে আপনার স্ত্রীর কথা, কারণ আপনার স্ত্রী হচ্ছেন। বরকত সাহেব মিসির আলীর কথা শেষ করতে দিলেন না। উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনি এখন যান, পরে কথা বলবো। মিসির আলী নিঃশব্দে উঠে এলেন। চলে গেলেন বাগানে। বড়ই গাছটি খুঁজে বের করবেন। তিনি বড়ই গাছের একটি গর্তে দাঁড়িয়ে থাকে। এই গর্তটিও পরীক্ষা করে দেখবেন। কিন্তু সেই সুযোগ হল না। ভয়াবহ একটি ব্যাপার ঘটল। প্রকাণ্ড একটা মরাল সাপ হঠাৎ যেন আকাশ ফুঁড়ে নেমে এলো। মিসির আলী চমকে উঠলেন। তার চোখ থেকে চশমা খুলে পড়ল। আর ঠিক তখন মনে হলো এই দৃশ্যটি সত্যি নয়। ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি মরাল এসে উপস্থিত হতে পারে না। তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথা এত উঁচুতে তুলতে পারে না। এই দৃশ্যটি নিশ্চয়ই তিন্নির তৈরি করা। মেয়েটি এই ছবি দেখাচ্ছে। মিসির আলী চোখ বন্ধ করলেন। আর ঠিক তখন তিন্নির হাসি শোনা গেল। মেয়েটি তার ঘরে বসেই হাসছে। তিনি শুনতে পাচ্ছেন। তিন্নির হাসি থামল। সে রিনরিনে গলায় বলল, খুব ভয় পেয়েছেন? তা পেয়েছি, কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলাম ততটা পাননি। আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ। হ্যাঁ, তাও ঠিক। আপনার এত বুদ্ধি কেন বলুন তো? জানি না। সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুবই ভালো হতো, তাই না? মিসির আলী হেসে ফেললেন। হাসি থামিয়ে শান্ত গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখালে কেন? আপনিই বলুন কেন? আপনার এত বুদ্ধি আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না? আন্দাজ করতে পারছি। তুমি চাও না আমি ওই গর্তটি দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও, তাই না? হ্যাঁ, তাই। দেখো তিন্নি, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। আমার এত ক্ষমতা নেই। তিন্নি ক্লান্ত গলায় বলল, কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না। যারা পারত তারা করবে না। কারা পারত? তিন্নি জবাব দিল না। মিসির আলীর মনে হলো মেয়েটি কাঁদছে। মিসির আলী ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় খুটখুট শব্দ শুনে জেগে উঠলেন। অনেক রাত। ঘড়ির ছোট কাঁটা একের ঘর পার হয়ে এসেছে। তিনি মৃদু স্বরে বললেন, কে? কোনো জবাব এলো না, কিন্তু দরজার কড়া নড়ল। মিসির আলী অবাক হয়ে দরজা খুললেন। অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়েছেন। সরি, আপনার ঘুম ভাঙালাম বোধহয়। কোনো অসুবিধা নেই, আপনি আসুন। বরকত সাহেব ইতস্তত করে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। খুব ভালো করেছেন, বসুন। বরকত সাহেব বসলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন। বসে আছেন মাথা নিচু করে। একজন অহংকারী লোক এভাবে কখনো বসে না। মিসির আলী বললেন,
আমার মনে হয় আপনি স্ত্রীর কথা কিছু বলতে চান। বলুন, আমি শুনছি। বরকত সাহেব চুপ করে রইলেন। তার মাথা আরও একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দেই, তাতে কথা বলতে আপনার সুবিধা হবে। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না, অন্ধকারে সহজে বলতে পারি। বাতি নেভাবার পর ঘর কেমন অন্যরকম হয়ে গেল। গা ছমছম করতে লাগলো, যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বলতে লাগলেন, আমার স্ত্রী খুবই সহজ এবং সাধারণ একজন মহিলা। বলার মতো তেমন কোনো বিশেষত্ব নেই, কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না। তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন। বিয়ের আগে তা জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পর। আমার স্ত্রীর জন্মের পরপর আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে আপনাকে যা বলছি সবই শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আগে আমার শাশুড়ি অদ্ভুত আচার আচরণ করতে থাকেন। তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা। এখন তিনি যা করে অনেকটা তাই। আমার শাশুড়ি লোকজনদের বলতে শুরু করলেন, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। সবাই বুঝলো এটা মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা হতে লাগলো, কোনো লাভ হলো না। তিনি বলতেই থাকলেন তার পেটে বড় হচ্ছে একটা গাছ। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, এ আসলে মানুষ নয়, এ একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে আগেই বলেছি, আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিলেন, কিন্তু তিনি যখন পেটে এলো তখন তার ভেতরেও অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব দেখালাম যে এই খবরে মোটেও অবাক হইনি। আমি বললাম, তাই কি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলে? অনেক দূরে কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে, তোমার গর্ভে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নটাকে কখনো সত্যি মনে করতে নেই। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। ঠিক আছে, সত্যি হলে সত্যি। এখন ঘুমাও। তিন্নির জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর 2 দিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, তুমি বলছো গাছ? আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসল, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, একদিন সকালবেলা দেখবো তিন্নি চারদিকে ডালপালা গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল, যেন আমার কথায় সে অসম্ভব রেগে গেছে। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলি বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে। আপনি আমার স্ত্রীর সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন, কিছুদিন থেকে তিনি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ফিরে আসে অনেক রাতে। আমার প্রায়ই মনে হয় একদিন সে হয়তো আর ফিরবে না, সেখানেই থেকে যাবে, এবং দেখব। বরকত সাহেব আর কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলি বললেন, নিন, 1 গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানির গ্লাস শেষ করলেন। মিসির আলি সাহেব। জি বলুন। তিনি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে যেতে। সে একা থাকবে এখানে, কাজের লোক থাকবে না, দারোয়ান মালিক কেউ থাকবে না, থাকবে শুধু সে একা। এবং আপনি জানেন, মেয়েটি যা চায় আমাকে তাই করতে হবে। ওর অসম্ভব ক্ষমতা। আপনি তার পরিচয় ইতিমধ্যে হয়তো পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমাকে বলুন, এবং আমি কি করব সেটা আমাকে বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেশার আছে, ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে, রাতের পর রাত ঘুমোতে পারি না। মিসির আলি দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো এখনো কিছু হয়নি। হাল তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলি জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন। জিগস পাজল একটির সঙ্গে অন্যটি কিছুতেই মিলে না। তবুও কি কিছু একটা দাঁড় করানো যায় না? একটা পর্যায়ে জীবনকে প্রকৃতি দুভাগে ভাগ করলেন, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদ পারে না। পরবর্তী সময়ে প্রাণের বিকাশ হলো, ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধাসম্পন্ন প্রাণী, মানুষ।
এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে হবে কেন? কেন উদ্ভিদের বেলায়ও হবে না? ধরা যাক উদ্ভিদের বেলায়ও বিকাশ হলো। একসময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ, অসাধারণ যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না, অন্য কোনো গ্রহে একটি উন্নত প্রাণী খুঁজে বেড়াবে অন্য উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আহরিত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে না ভিন জাতীয় প্রাণীর সঙ্গে যোগাযোগের? সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তার দরকার হয় যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ এই জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে, এবং তার জন্য তাকে ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সেটা পারবে না, পরীক্ষাটি তাকে করতে হবে বারবার। তিনি কি এরকম একজন মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু? মানুষ যদি উদ্ভিদ নিয়ে, ইঁদুর নিয়ে ল্যাবরেটরিতে নানা রকম পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুরের গায়ে একটি সিরিঞ্জে করে রিয়েজেন্ট ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ কি তা পারবে? মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি, ওদের হাতেও হয়তো তেমন ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা ছেড়ে বারান্দায় এসে বসলেন। আকাশে চাঁদ উঠেছে, বাগানটাকে ভারী সুন্দর লাগছে, এত সুন্দর যে মন খারাপ হয়ে যায়। আপনি আজ আর ঘুমোলেন না, তাই না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা। তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগেই থাকি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এ জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসার দরকার নেই, দুজন দুই জায়গায় থেকে কথা বলে চমৎকার সময় কাটানো। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে গল্প করলাম সেটা কি তুমি জানো? হ্যাঁ, জানি, সব কথা শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয় জানো? হ্যাঁ, তাও জানি, সব জানি। আমি কি ঠিক পথে এগুচ্ছি? অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলো ঠিক না সেটা কি আমাকে বলবে? না, বলবো না। কেন বলবে না? তিন্নি জবাব দিল না। মিসির আলি বললেন, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? না, চাই না। একসময় কিন্তু চেয়েছিলে। তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। মিসির আলি চুপ করে রইলেন। তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তুমি বুঝতে পারছো তোমার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে? তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি কি জানো? জানি। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এইটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপর এই পরীক্ষাটি হচ্ছে? না, তুমি ছাড়াও আরো অনেকে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে? অনেককে নিয়েই হয়েছে এবং হচ্ছে। এবং এবং বলো, আমি শুনছি। এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষ এরকম হয়ে যাবে। তার মানে? তখন কত ভালো হবে, তাই না? মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ কত উন্নত প্রাণী, কিন্তু সে তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না। কত জিনিস সে জানবে, আরও কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিন্নি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছো কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছুই জানে না, আর আপনি বলছেন কি হবে এত জেনে? তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছ? হ্যাঁ। কি কি জানলে বলো? তা বলবো না, আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না, আমি আরও কিছুক্ষণ কথা বলবো তোমার সঙ্গে। না, আপনি আর কথা বলবেন না। আপনি এখন ঘুমোবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন। আর কখনো আসবেন না। আসবো না মানে? ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমার কথা কিছু আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আমার দরকার নেই। তিন্নি হাসতে লাগলো। মিসির আলি সারা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে মনে হতে লাগলো মেয়েটি যা বলেছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে, তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়, কেউ এসে যেন তা ভণ্ডুল না করে দেয়। যারা এই ছোট্ট মেয়েটিকে নিয়ে এই ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে, তারাও তাই করবে। কে রক্ষা করবে মেয়েটিকে? ভোর রাতের দিকে মিসির আলির শরীর খারাপ হতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার।
কিন্তু কাজটি কি তা মনে পড়ছে না। তিনি ভোর ৮টায় রওনা হয়ে চলে গেলেন। বরকত সাহেব বা তিন্নি কারো কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না। তিন্নির ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন, সব ফেলে গেলেন, কিছুই সঙ্গে নিলেন না। ঢাকায় পৌঁছার আগে প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের একজন সহযাত্রী দয়াপরবশ হয়ে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় ২ মাস অসুখে ভুগলেন। সময়টা কাটল একটা ঘোরের মধ্যে। পুরোপুরি সুস্থ হতে তার আরও ২ মাস লাগলো, কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেনও না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, তুমি শুধু আজে বাজে কাজে ছোটাছুটি করো, তারপরে একটা অসুখ বাঁধাও। সে এবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত। যেভাবে হঠাৎ আসা সেভাবে হঠাৎ বিদায়। আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি, তোমার মনে নেই? না তো। তুমি মামা একটা বিয়ে টিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটের বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি রাগে গলায় বললেন, যাক, আপনার দেখা পাওয়া গেল। বইগুলি তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানির ২টি বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে? তাই নাকি? আবার বলছেন তাই নাকি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ডাক্তার জাবেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুবই বিব্রত বোধ করলেন, কিন্তু কিছুই করার নেই। প্রায় ১ বৎসর পর মিসির আলি ময়মনসিংহে এক অ্যাডভোকেটের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরে একটি বাড়ি মিসির আলিকে দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকা ব্যাংকে জমা আছে। টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলি ভেবে পেলেন না অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি দেবেন কেন। সেই বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেকদিন তালাবদ্ধ আছে। বাগানের অবস্থা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলি বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন, মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন, ইচ্ছে করলে বিক্রি করে দিতে পারেন, ভালো দাম পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দেবে। মিসির আলি বাড়ি বিক্রি করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমাকে কেন দেওয়া হলো। আজকালকার দিনে কেউ তো আর শুধু শুধু এরকম দান খয়রাত করে না। দানপত্রে কি কিছুই লেখা নেই? তেমন কিছু না, শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপি তো পাঠিয়ে দিয়েছি আমি আপনাকে। মিসির আলি বাড়ি তালাবদ্ধ করে ঢাকা ফিরে এলেন। বরকতুল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে এর একটি অসুস্থ মেয়ে ছিল। মেয়েটির মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরেই তার কবর হয়। ভদ্রলোক নিজেও অল্প কিছুদিন পর মারা যান। কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক? মিসির আলি বড়ই অবাক হলেন। জগতের রহস্যময় ব্যাপার এখনও তাহলে ঘটে। ৫ বছর পরের কথা। মিসির আলি তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। তার স্ত্রীর নাম নীলু, হাসি খুশি ধরনের একটি মেয়ে। খুব সহজেই অবাক হয়, অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণেই মন ভালো হয়ে যায়। ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছা ছিল না। আসতে হয়েছে মিসির আলির আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটি সম্পর্কে নীলু কিছু জানতে পারেনি। মিসির আলি লোকটি কথা খুব কম বলে। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যিই অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি, কে তোমাকে এই বাড়ি দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না, তোমার এত টাকাই নেই। বরকত সাহেব বলে এক ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওইটা একটা রহস্য। রহস্য ভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। গভীর আগ্রহে নীলু বিশাল বাড়িটি ঘুরে ঘুরে দেখল। বহুদিন এখানে কেউ ঢুকেনি। ঢাকসা পুরনো গন্ধ। দেয়ালে ঘন ঝুল। আসবাবপত্রে ধুলোর আস্তরণ। বাগানে ঘাস হয়েছে হাঁটু উঁচু। পেছনের দিকটায় কচু গাছের জঙ্গল। মিসির আলি বললেন, এ তো দেখছি ভয়াবহ ব্যাপার। নীলু বলল, যত ভয়াবহই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বেশ কিছুদিন আমি এই বাড়িতে থাকব। কি বলো? কি যে বলো, এই বাড়ি এখন বাসের অযোগ্য। মাস ২ লাগবে বাসের যোগ্য করতে।
তুমি দেখো না কি করি। কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসরেলের কিছু বলতে মায়া লাগলো। যেন এই মেয়েটি দীর্ঘদিন পর নিজের ঘর সংসার পেয়েছে, আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিনের ভেতর মালি লাগিয়ে বাগান পরিষ্কার করলো, বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করলো। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এ বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়, নীল পাহাড়ের সারি। কি যে অবাক হয়েছে পাহাড় দেখে। পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল, আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছ। ও ভালো কথা, বাগানে খুব অদ্ভুত ধরনের একটা গাছ আছে, ভোরবেলা তোমাকে দেখাবো। কোনো অর্কিড টর্কিড হবে, হলুদ রঙের লতানো গাছ। মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেরকম বেনি করা, নীল নীল ফুল ফুটেছে। মিসির আলি তেমন উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এই বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবো? আমি থাকি, তুমি সপ্তাহে সপ্তাহে এখানে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পর ভালো লাগবে না। আমার কখনো এই বাড়ি খারাপ লাগবে না, যদি 1000 বছর থাকি তবুও লাগবে না। আচ্ছা, দেখা যাবে। দেখো তুমি। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন এই বাড়ি যেন প্রবল মায়ায় বেঁধে ফেলেছে নীলুকে। ছুটি ছাটা হলেই সেই ময়মনসিংহ আসার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না, রীতিমতো কান্নাকাটি করে। বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখেও চলে এসেছেন। ভেবেছেন কদিন একা থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা হয়নি। এই বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো। শেষটাই এরকম হলো যে বৎসরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্ম হলো এই বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটি আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এরকম বলছো কেন? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এই কেমন অদ্ভুত ঠাট্টা। নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরে গারো পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সেই অজানা লতানো গাছটি আরও লতা ছেড়ে অনেক বড় হয়েছে, প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সে ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায়। মিসির আলির অস্বস্তি বোধ হয়, কিন্তু যতই রাত বাড়ে অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না। তিনি তার ছেলেকে নিয়েও খুব দুশ্চিন্তা বোধ করেন। ছেলেটি সবে হামা দিতে শিখেছে, সে ফাঁক পেলেই হামা দিয়ে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলেই হাত ছুড়ে বড্ড কান্নাকাটি করে।